টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতাও নেই। আমাদের দায়বদ্ধতায় দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আম জনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ। আমজনতার আজকের বিষয়, গাড়িতে চড়িবে নাকি হাঁটিয়া চড়িবে? এই ঢাকা শহরের মানুষের জন্য এই প্রশ্ন, ঢাকা শহরের মানুষের প্রশ্ন মূলত। সেই প্রশ্নের উত্তর খুঁজবার আমরা চেষ্টা করবো আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস এপির ব্যুরো চিফ জুলহাস আলম। জুলহাস আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আজকের আমজনতার। আপনিও এই শহরে বসবাস করেন, আপনার কর্মসংস্থানও এখানে। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে এই শহরে গাড়ির গতির চেয়ে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো এজ গ্রুপের মানুষের হাঁটার গতি খানিকটা বেশি এখন। তো এই শহরের মানুষের এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? মানুষের গাড়িতে চলা উচিত না হেঁটে চলা উচিত? ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা সবাইকে। প্রশ্নটা তো আসলে সকলেরই। নাগরিক হিসেবে আমরা যারা এখানে আজকে আলোচনায় আছি, প্রথমত তো আমরা এই দেশের নাগরিক এবং ঢাকা শহরে বেশিরভাগ মানুষ আমরা থাকি। যেটি বলবে যে আমাদের দুর্ভাগ্যই বলা চলে, এই একটি রাজধানী শহর আমরা সেটিকে এত বছরে ঠিক করতে পারলাম না, এবং দিনে দিনে সেটি আরো বেশি বাসের অযোগ্য হয়ে যাচ্ছে, বিশেষ করে রাস্তায় যখন নামার প্রশ্ন আসে। আপনি যে কথাটি বলেন, অনেকগুলো পরিসংখ্যান আছে আমাদের নাগরিক জীবনের যে সংকট, আমাদের অর্থনীতির যে সংকট, আমাদের মানসিক স্বাস্থ্যের যে সংকট, সেগুলোর অনেকগুলো উৎস যারা আমরা ঢাকাবাসী, তাদের এই ট্রাফিক জ্যাম। বলা হয়ে থাকে যে 250 স্কয়ার কিলোমিটারের যে শহর, সেখানে প্রায় 17 লক্ষ যানবাহন আছে, তার মধ্যে 36,000 গণপরিবহন আছে। আমি বলবো তথাকথিত গণপরিবহন, কারণ এই গণপরিবহনের দিকে তো তাকানো যায় না। আমরা সবাই এটার ভুক্তভোগী, আমরা জানি যে কি চিত্র। এবং আমরা দেখতে পাই যে আমাদের যে এই রাস্তায় বেরোলে যে আমরা যে মানসিক চাপের সম্মুখীন হই, কি হয় একটি কাজে যেতে গেলে সে কাজে আমরা সময় মতো পৌঁছাতে পারি না, এবং যে পরিমাণ কর্মঘণ্টা আমাদের নষ্ট হয়, সেগুলোরও অনেক অর্থনৈতিক আছে। সেদিকে আমি আপাতত যাচ্ছি না। তারপরে শুধু এটুকু বলবো যে একটি পরিসংখ্যান থেকে আমি দেখলাম যে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের, আমরা জানি, তারা বলছে যে 2020 সালে বাংলাদেশের অর্থনীতি প্রায় 56,000 কোটি টাকা মানে চলে গেছে বা লস করেছে এই ট্রাফিক জ্যামের কারণে, এবং 2018 সালে 5 মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়েছে ট্রাফিক জ্যামের কারণে। আর বর্তমানে চিত্র তো আমরা প্রতিদিনই টের পাচ্ছি। এখন অনেকে বলেন যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, উন্নয়নের একটা যন্ত্রণা আছে, উন্নয়নের একটা বেদনা আছে, কিন্তু সেই বেদনার পরিমাণটা কত, সেটা কি সমস্ত কিছু স্থবির করে দিয়ে সম্প্রতি আমাদের ওবায়দুল কাদের সাহেব, অত্যন্ত প্রভাবশালী নেতা এবং সরকারি দলের নেতা মন্ত্রী, তিনি বললেন যে তিনি নাকি লজ্জা পান। আপনাদের এই প্রোগ্রামে হয়তো বলেছিলাম যে তিনি যখন লজ্জা পান, এই লজ্জাটা বলে, লজ্জার কথা বলে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন আমাদেরকে? তিনি কি আমাদের কাছে সিম্প্যাথি নিতে চাচ্ছেন যে আমরা ব্যর্থ হয়ে গেলাম এটি হ্যান্ডেল করতে? কারণ উন্নয়ন একদিকে চলছে, ঠিক আছে, সেটার জন্য স্পেস লাগে, ঠিক আছে, সেটার জন্য চলাচল বিঘ্নিত হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে বিশেষজ্ঞ হওয়ার কি প্রয়োজন আছে? সাদা চোখে আমরা দেখতে পাই যে কি কি কারণে রাস্তার জ্যাম, এই ভয়াবহ এবং অসহনীয় জ্যাম, সেটিকে শুধুমাত্র উন্নয়নের কারণে আমি মনে করি না। আমাদের এখানে এতই অপরিকল্পনা, এতই বেশি অনাচার, রাস্তাঘাটে এমন ভাবে চলে এবং গণপরিবহন এমন ভাবে চলে, এবং প্রাইভেট গাড়ি যেগুলো প্রয়োজন নেই সেগুলো চলে এবং চলতে হয়, বাধ্য হয়, নিরাপত্তার প্রশ্ন, নানা কিছু, এবং এই গণপরিবহনে চড়া যায় না। যেসব মানুষ একান্তই অর্থনৈতিক কারণে হোক, অভ্যাসের কারণে হোক, যাদের সে সুযোগ নেই, তারাই কেবল গণপরিবহন করে। শ্রমজীবী মানুষ গণপরিবহন চড়েন, মধ্যবিত্ত তারা চড়তে চান না, উচ্চবিত্ত তো প্রশ্নে আসে না, চিন্তাই করতে পারে না ঢাকা শহরে তারা গণপরিবহনে উঠবে, এবং গণপরিবহনে চলার কোনো সুযোগ নেই। সো এই সামগ্রিক বিচারে ঢাকা শহরটিকে আমরা পৃথিবীর অন্যতম কি বলে বসবাসের অযোগ্য একটি শহর বলে বারবার স্বীকৃতি পাচ্ছে, যেটা খুবই লজ্জাজনক। স্বাধীনতার 50 বছর আমরা পূর্তি করছি, সেটি আমাদের গৌরবের, কিন্তু স্বাধীনতার 50 বছরে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এরকম একটা ঢাকা শহর দেখতে চেয়েছিলেন? কি লজ্জার আমাদের এর কারণ আমি বলবো যে আমাদের যেসব অধিদপ্তর গুলো আছে, আমাদের যেসব ডিপার্টমেন্ট গুলো আছে, তারা সঠিকভাবে কাজ করছে না। তাদের যে দায়িত্ব পালন করা উচিত
এবং এখানে মালিক পক্ষ যারা এই পরিবহন খাতের সাথে জড়িত, তাদের নামে নানা অভিযোগ আছে, তারা সঠিকভাবে কাজ করছেন না। জনাব শাহজাহান সিরাজ সাহেব সম্প্রতি কথা বলেছেন, সেই অনুষ্ঠানে আমিও কথা বলেছিলাম, তিনি অনেক কিছু দায় স্বীকার করে নিয়েছেন। একইভাবে আমরা কোনো উন্নতি দেখিনি। আমি ঢাকা শহরকে পরিচালিত করার জন্য এবং শৃঙ্খলার মধ্যে আনার জন্য পূর্বে বিভিন্ন প্রকল্পের কথা শুনতাম, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি, সমস্ত কিছু মিসিং। আমাদের মেয়র সাহেবদের নানা উদ্যোগের কথা দেখে কিন্তু তারা দেখি যে আজকাল খুবই চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। কারণ এই শহরে যারা ভিআইপি, তারা একটা প্রোটোকল নিয়ে নানাভাবে মানে বুঝতে পেরেছি। সেটা সাধারণ মানুষের কোনো গতি আসলে আছে? সাধারণ মানুষের জন্য কোনো গতি আছে কিনা, আদৌ কোনো গতি হবে কিনা, সেইটি বড় প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক। ডাক্তার জাহেদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলেছেন এই অবস্থা থেকে তিনি লজ্জা পান। তিনি লজ্জা পানরা স্বীকার করছেন, একরকম দায়িত্ব নিচ্ছেন বলা যেতে পারে। আবার সরকার উদ্যোগও নিচ্ছে নানান রকম এই যানজট সহ এই অব্যবস্থাপনাগুলোকে ব্যবস্থাপনার দিকে আনবার। সেই ক্ষেত্রে উন্নয়ন কাজ কি হবে না? উন্নয়ন কাজের জন্য তো নিশ্চয় অতটুকু ওই বেদনা যেটি বলছিলেন জুল আসলাম, সেটুকু আমাদেরকে সহ্য করতেই হবে। আবার এটা আওয়ামী লীগের একজন মন্ত্রী লজ্জা পাচ্ছেন, কিন্তু এর আগে দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা, বাকিদের তরফে তো এমন কোন উদ্যোগ কি আদৌ দেখা গেছে? ফলে এই দীর্ঘদিনের দায় কেবল একজন নেবেন, সেটিকেই বা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে সৌমিত্র। প্রথম কথাটা হচ্ছে লজ্জা পাওয়ার কথা একজন বলছেন, আবার আরেক মন্ত্রীকে আমরা খুব গর্বে বুক ফুলিয়ে বলতে শুনছি যে উন্নয়ন এখন যেভাবে হচ্ছে, আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় যদি থাকে তাহলে উপজেলা পর্যায়েও জ্যামের কারণে চলা যাবে না। তার মানে সরকার এখন এরকম একটা ন্যারেটিভ আনার চেষ্টা করছে, মানুষের জ্যাম, রাস্তার জ্যাম এবং মানুষের চলতে না পারা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেভেলপমেন্ট। মানুষের অনেক টাকা হচ্ছে, মানুষ গাড়ি কিনছে, তাই জ্যাম হয়ে গেছে। এটা হচ্ছে আরেকজন মন্ত্রী কয়েকদিন আগেই পার্লামেন্টে বলেছেন। দেখুন সৌমিত্র, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি সবার আগে একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা আপনি জিনিসপত্রের দাম কমানোর কথা বলুন, আপনি নির্বাচনটা ঠিকমতো করার কথা বলুন, প্রথম কথাটা হচ্ছে আপনি কি আসলে চান সমস্যাটার সমাধান হোক? আমি কথাটা ডেলিবারেটলি বলছি, আপনাকে আসলে আগে চাইতে হবে সমস্যাটার সমাধান হতে হবে, আপনি সমস্যাটার সমাধান করবেন। যদি সেটা আপনি চান, তারপর অনেক পথ, ইনফ্যাক্ট পথ কি কি আছে এটা নিয়ে অসংখ্য কাজ আছে আমাদের। আমি একজন বুয়েটের প্রফেসরের নাম বলি, আমি যেহেতু এই সেক্টরের মানুষটা, কিন্তু ওনার লেখা দীর্ঘদিন থেকে, ডক্টর প্রফেসর শামসুল আলম, ওনার লেখা আমি দীর্ঘদিন থেকে পড়তে পড়তে আমারও না খুব ক্লিয়ার ধারণা হয়ে গেছে এই সিটিতে আসলে কি করা দরকার ছিল। শামসুল আলম বলছেন কোনো ফ্লাইওভার করার কথা নাই, এখানে ফ্লাইওভার করা হবে না। পৃথিবীর বহু সিটিতে ফ্লাইওভার ভাঙা হয়েছে, কিন্তু আপনি ফ্লাইওভার বানিয়েছেন জ্যামের কথা বলে। ইনফ্যাক্ট এখানে আপনার একটা উদ্দেশ্য আছে, খেয়াল করুন, এখন যখন প্রচুর জ্যাম শুরু হয়েছে, এবার আপনি পাতাল রেলের কথা বলতে শুরু করেছেন। আপনি যখন সংকটটা হয়, সেই সংকটটাকে থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি অনেকগুলো বৃহৎ বড় বড় প্রজেক্ট নিতে পারেন। সেই প্রজেক্ট নিয়ে আপনার সমস্যার সমাধান হোক না হোক, সেই প্রজেক্টের সূত্রে আপনার কিছু মানুষ, আপনার কিছু ক্রোনি অনেক বড় উপার্জন করতে পারে। আপনার কি মনে নেই যখন আমাদের বিদ্যুতের ক্রাইসিস ছিল, তখন আমরা যখন সিরিয়াস ক্রাইসিসের মধ্যে ছিলাম, তখন আমাদেরকে কুইক রেন্টাল চালু করা হয়েছিল, বলা হয়েছিল 2-3 বছর আমরা তারপর বড় বড় বিদ্যুৎ কেন্দ্র করব এবং সেগুলো বন্ধ করে দিব। কিন্তু সেই যে কুইক রেন্টাল শুরু হলো, এরপর সেটা আর শেষ হয়নি। সুতরাং প্রত্যেকটা সংকটকে আপনি আসলে আরো এক্সট্রিম করতে দেন, কারণ তখন একটা পর্যায়ে নাগরিকরা না দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন সে আর প্রশ্ন করে না কোনো প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে। পাতাল রেল হবে, এটা আদৌ কতটুকু সমাধান করবে আমরা কিন্তু জানি না। কেন আপনি যখন প্রথম মেট্রো রেল করেছেন বলেছিলেন না এতে সমস্যার অনেক সমাধান হয়ে যাবে? আমরা এখন জানছি মাত্র 14% মানুষ এতে ট্রান্সপোর্টেড হবে, কিন্তু আপনি 20-25 হাজার কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা বানিয়ে ফেললেন। এরপর আরো বেশি টাকা দিয়ে পাতাল রেল করবেন, তারপর আমরা জানবো তাতেও হচ্ছে না। তাহলে আসলে মোদ্দা ব্যাপারটা হচ্ছে আপনি সংকট জিইয়ে রাখেন এবং সেই জিইয়ে রাখা সংকট থেকে অনেক মানুষের ব্যবসার সুযোগ তৈরি হয়। এটাই অলিগার্কি। যে রিসেন্টলি আমরা রাশিয়া ইউক্রেন আলোচনায় রাশিয়ার অলিগার্কদের কথা শুনছি। এই অলিগার্করা কি করে? এরা ব্যাংক থেকে টাকা নিয়ে যায়, এরা কতগুলো বিরাট বিরাট প্রজেক্ট নেয়, যে প্রজেক্টগুলো বহু বেশি খরচে করে এবং সেই টাকাগুলো সে নিয়ে পরে পাচার করে গিয়ে ইউরোপ আমেরিকাতে শান শওকতের জীবন কাটায়। সুতরাং এটার মূল সংকটের জায়গা হচ্ছে অলিগার্কি। না হয় এসব করার বাইরে সবার আগে কথা ছিল আপনি ঢাকা ডিসেন্ট্রালাইজেশন করবেন। আপনি কেন সব কিছু ঢাকায় কেন্দ্রীভূত করেছেন? আপনার উন্নয়ন কেন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক? আমি একটা এক্সাম্পল দিই সৌমিত্র আপনাকে। রংপুর বিভাগে জেলা আছে 8টা, বাংলাদেশের সবচেয়ে গরিব 10টা জেলার 6টা রংপুর বিভাগে।
এর মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা বাংলাদেশে হচ্ছে কুড়িগ্রাম। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে কুড়িগ্রামে দরিদ্রের সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে 72%। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই জোনে দারিদ্র্যের পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 3। তো তাহলে কুড়িগ্রামে যে মানুষটা বসে আছে, কুড়িগ্রামে তো সে কোনো কর্মসংস্থান পাচ্ছে না, তাকে অনিবার্যভাবে ঢাকায় আসতে হবে। কিছুদিন আগে একজন রিক্সা পুলার আমাকে বলছেন, মামা আমাকে একটু চিনিয়ে নিয়ে যান। আমি বুঝলাম উনি নতুন এসছে। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বলছেন পাবনা। আমি বললাম আপনি ঢাকায় এসছেন কেন? বলল গ্রামে কামাই নাই। এবং এসেই উনি দেখে মুগ্ধ ঢাকা সম্পর্কে এবং বলছেন সব কামাই তো ঢাকায় মামা। তো এই যে একজন রিক্সা পুলার যখন জানতে পারেন যে এখানেই আসলে কামাই হয়, অন্য জায়গায় কামাই হয় না, সুতরাং আমরা সবকিছু এই জায়গায় কেন্দ্রীভূত করেছি এবং সেটার ফ্লো এখন এখানে আসবে। আপনি যে কোনো ভাবে যদি ঢাকায় সরকারের যে উদ্যোগগুলো সেখানে মোটো আন্তরিকতা আপনারা দেখছেন না, বরং অনেকগুলো অভিযোগ তুলছেন, প্রশ্নও রাখছেন কিছু। সেই প্রশ্নগুলোর একটু উত্তর শুনবার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। রিয়াজুল কবির কাউসার, আপনারা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন, সেটি তো আসলে দৃশ্যমানই, মেট্রো রেল বলুন, অনেকগুলো ফ্লাইওভারের কাজ, কিন্তু এগুলোকে কর্মযোগ্য দেখানো, বড় স্ট্রাকচার তৈরি করে একটা জনগণের মধ্যে একটা ওই যে যদি বলি যে একটা আলোড়ন তৈরি করা এবং অর্থ আত্মসাৎ, এই ধরনের অভিযোগ এগুলোর প্রেক্ষাপটে আসে। এইসব বাস্তবতাকে একটু পাশে রেখেও যদি বলতে চাই, যেমন দেখুন সাবওয়ের যে কথা হচ্ছে, 317 কোটি টাকা নাকি তোমাদের খরচ হয়ে গেছে সমীক্ষা করতে গিয়ে, অথচ যে প্রথম যেই পরিকল্পনা STPর ফুটপাত সচল করা, সেইটিকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ফুটপাত সচল করতে গিয়ে এত টাকা লাগতো, প্রথম পদক্ষেপ না করে আমরা তৃতীয় চতুর্থ ধাপে পদক্ষেপে কেন যাচ্ছি? এই ব্যবস্থাপনার দায়ে কি অন্তত আপনারা নেবেন না? ধন্যবাদ আপনাকে, জগন্নাথপীর, যারা এই সময় দেখছেন, সহ-আলোচকদের দর্শক। দুজন বক্তা বলেছেন বাস্তবতা নিরিখে মেনে নিচ্ছে, ঢাকা এখানে প্রচন্ড জাম হচ্ছে। দেখুন, আমি বিশ্বের বেশ কয়েকটি দেশের কথা বলবো, কানাডা, টরন্টো, ব্রাম্পটন, বাফেলো, নিউ ইয়র্কের বেশ কয়েকটি সিটি। ওখানে এই সকালবেলা এবং বিকালবেলা দুই বেলাই প্রচন্ড জাম হয়, ট্রাফিক, ওরা বলে ট্রাফিক। হ্যাঁ, আমাদের দেশে হচ্ছে, সকালেও জাম হচ্ছে, বিকালেও জাম হচ্ছে। হ্যাঁ, এই রমজান মাসে এটার ব্যাপকতা বেড়েছে। আমরা অনেক বক্তব্য বলতে পারি, আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের দল সরকারি, আমাদের দায়বদ্ধতা আছে। তারপরও আমি একজন ঢাকার নাগরিক, ঢাকায় বসবাস করি, আমার কর্মক্ষেত্র ঢাকায়। আমি যদি সেই দিক থেকে বলি, দেখুন, আমরা 7-এর বক্তব্য দিলাম, আমরা পরিসংখ্যান তুলে ধরলাম, আমরা অনেক বিষয়ে আলোচনা করলাম, এতে তো বর্তমান সমস্যার সমাধান হবে না। আমরা বাস্তবায়নের দিকে যেটা বলতে চাই, ঢাকা এখন একটা মেগা সিটি, 2টা সিটি কর্পোরেশন, উত্তরা, মিরপুর আলাদা 2টা মেগা সিটি। প্রতিনিয়ত 2টি শহরের পাশাপাশি নারায়ণগঞ্জের মানুষ এখন ঢাকায় প্রতিনিয়ত আসছে। দেখতে হবে এই সরকার ইতিমধ্যে কি কি কাজ হাতে নিয়েছে। দেখুন, আমি পার্শ্ববর্তী দেশ, 2টা দেশের 2টা জায়গার কথা বলবো, একটা কলকাতা, একটা দিল্লি। আমার স্পষ্ট মনে হচ্ছে 91 সালে কলকাতা ছিল রিক্সার শহর, হাঁটার শহর, যানজটের শহর। 93 সালে যখন একটা রুট চালু হলো, ওনারা মেট্রো রেল করে নাই, সাবওয়ে করেছে। আমি দেখেছি মানুষ বিভিন্ন স্টেশন থেকে 1-2 মাইল হেঁটে সাবওয়েতে যাচ্ছে, মানে সে জানে সাবওয়েতে চলে গেলে সে একটানে তার গন্তব্যে চলে যাবে। তারপরে আরো 2টা লাইন হয়েছে। এখন কলকাতায় কিন্তু দৃশ্যমান কোনো যানজট হচ্ছে। ঠিক একইভাবে দিল্লিতে আমরা দেখেছি প্রতিনিয়ত যান। দিল্লিতে সাব হয়েছে অনেক পরে, কিন্তু এর আগে অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। ফ্লাইওভার হতে এখন তো দিল্লিতে সেটা হচ্ছে না। দেখুন, আমার প্রথম বক্তা বলেছেন 51 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, আজকে এই মেগা সিটি ঢাকা, আমরা বিভিন্ন কারণে বাংলাদেশ বিশ্বে এখন আলোচিত। সেই বিশ্বের রাজধানী ঢাকা, দেশের সব এলাকার মানুষ তো রাজধানীমুখী হবে। সেই ঢাকায় যদি আরো 30 বছর আগে এই মেট্রো রেলের পরিকল্পনা করা হতো, কাজ শুরু করা হতো, হয়তো ইতিমধ্যে আরো 2-1 লাইন হয়ে যেত। আচ্ছা, এই জায়গায় জনাব রিয়াজুল কবির কাউসার, যদি এখনো করা হয়ে থাকে, আপনি বলছেন যে মানুষের যানজটে খানিকটা ভোগান্তি কমবে, কিন্তু যদি 14 বা 15% মানুষকে অ্যাডজাস্ট করা যায়, বাকি যানজটের কি হবে? আর সেই সঙ্গে আপনি যেমন বলছেন যে রাজধানীমুখী হচ্ছে মানুষ, এই বাস্তবতা আছে, কিন্তু আপনাদের তো এই এজেন্ডা বা ম্যানিফেস্টো আছে, গ্রাম শহরের সমান উন্নত হবে বা সেখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেটা কতদূর, কবে হবে, কবে শহরে ভেড়া বন্ধ হবে মানুষের? আমি তো প্রথমেই বলেছি, বক্তব্য দিলে তো আর কাজ শেষ হয়ে যাবে না। মেট্রো রেল হাতে নেওয়া হয়েছে,
করোনাকালে 2 বছর কাজটা স্পিডি কাজটা হয়নি, পদ্মা সেতুর কাজটা হয়নি, বিলম্ব হয়েছে। যদি সেটা হতো হয়তো মেট্রো রেল আর অনেকেই চালু হতো। হ্যাঁ, আমি যেটা বলা শুরু করেছিলাম কলকাতার উদাহরণ টেনে, যদি মেট্রো রেল চালু হয় তাহলে উত্তর এবং মিরপুরের একটা বৃহৎ অংশ মেট্রো রেল ব্যবহার করবে। বাসের সংখ্যা কমে যাবে, অবৈধ বাসের সংখ্যা কমে যাবে এবং প্রাইভেট কারের সংখ্যা কমে যাবে। আমরা শুরু করতে যাচ্ছি, তখন হয়তো যদি অর্ধেক গাড়ি কমে যায়, নিচের চাপটা কম থাকবে, সেই যানজটটা হবে না। কারণ উত্তরের একটা বৃহৎ অংশ আমরা মনে করি এই মেট্রো রেল ব্যবহার করবে। পাশাপাশি পূর্বাঞ্চল হচ্ছে, আরো এয়ারপোর্ট থেকে রামপুরা হয়ে যে কমলাপুর লাইনটি হবে, এটা হলে আমাদের এটা হবে। এই কাজগুলি আমাদের আরো 20-30 বছর আগে করা দরকার ছিল, হাতে নেওয়া দরকার ছিল, কিন্তু সেটা আমরা নিইনি। আপনারা আরেকটা ব্যাপার বলেছেন, আমাদের এলজেডি মন্ত্রী একটা কথা বলেছেন, আমরা প্রতিনিয়ত এখন আমাদের উপজেলায় যাই, আমরা লক্ষ্য করে দেখেছি উপজেলায় যানজট হচ্ছে, সেটা অটো। সারা বাংলাদেশে অটোর সংখ্যা বেড়েছে, গ্রামের মানুষ এখন বিভিন্ন কারণে কম হাঁটছে, তারা অটো ব্যবহার করছে প্রতিনিয়ত, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে সে জামটা। উনি সেই কারণে বলেছেন এটার ব্যবহারটা বেড়েছে। দেখতে হবে যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি নিচ্ছে কিনা, বা আমাদের যে 75 উপরে যে সরকার ছিল তারা যদি সঠিক সময় জনবান্ধবী নিত, তাহলে কিন্তু আজকে 51 বছরে আমাদের এই পরিস্থিতি ফেস করতে হতো না। যেমন আপনি লক্ষ্য করেছেন পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু, কিন্তু এর আগে যে মাওয়া রুটটা হয়েছে, যেটা এখন চলমান, ঢাকা টাঙ্গাইল যে রুটটা হয়েছে, ঢাকা চট্টগ্রাম 4 লেন চালু আছে, আমাদের ঢাকা সিলেট 4 লেনের কাজও হাতে নেওয়া হয়েছে, এই বছরে শুরু হবে। এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, দেখুন আমরা কলকাতা দেখেছি মানুষ 90 কিলোমিটার 100 মিটার দূর থেকে এসে ঢাকায় অফিস করে আবার সন্ধ্যায় চলে যায়। আমাদের কিন্তু সেই কানেক্টিং রুটটা না করতে পারলে, ঢাকা অবশ্যই মেগা সিটি, ঢাকার উপর চাপ থাকবেই, কিন্তু আমাদের এই কানেক্টিভিটিটা বাড়াতে হবে। আপনি দেখেছেন ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুরে ডবল লাইন হচ্ছে, নারায়ণগঞ্জে ডবল লাইনের কাজ নেওয়া হয়েছে, একটু সময় লাগবে 2-3 বছর। কিন্তু আপনারা যদি বলেন যে ঢাকায় সব অবৈধ গাড়ি তুলে দেওয়া হবে, এখন অবৈধ গাড়ি থাকাতেই তো মানুষ গন্তব্যে পৌঁছতে পারছে না। তো অবৈধ গাড়ি যদি তুলে দেওয়া হয় তাহলে মানুষ চলাচলটা করুক, সরকার কিন্তু সব ভাবতে হবে, জনগণের কথা সবকিছু ভেবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনাদের যে উদ্যোগ সেগুলো বলছেন যে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর ফল আসলে রাজধানীবাসী পাবে। আমরা একজন নগর পরিকল্পনাবিদের কাছে একটু যেতে চাই, জনাব ইয়াজুল কবির কাউসার। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। সরকারের যে উদ্যোগ এসটিপি বা আরএসটিপির বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে, যেমন সেখানে মেট্রো রেল বলুন, এমআরটি, বিআরটির যে কাজ, এক্সপ্রেসওয়ের কাজ, এগুলো নিয়ে সরকারের তো উদ্যোগ কিছু দেখাই যায়। আবার ফুটপাথ সচল করার মতো বিষয় বা অন্যান্য যেগুলো স্বল্প খরচে করা যেত, সেইখানে বেশ কিছু ঘাটতি খামতি ও দৃশ্যমান। তো এটা কি নির্দিষ্ট করে আসলে সরকারকে দেখে দেওয়ার সুযোগ আছে সরকার ভুল পথে হাঁটছে অথবা সরকার ঠিক পথেই হাঁটছে? আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে গত 1-1.5 মাসে যে ঢাকাকে দেখছি, এই ঢাকা হচ্ছে স্বাভাবিক ঢাকা, অর্থাৎ করোনার পরবর্তী সময়ে যে ঢাকা আমরা দেখলাম, এটা যানজটে পরিপূর্ণ একটা শহর এবং জনদুর্ভোগের একটা শহরে পরিণত হয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক ঢাকা। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে সরকার এই মুহূর্তে সঠিক পথে হাঁটছে কিনা, বিশেষ করে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে, আমরা দেখেছি যে এসটিপির প্রস্তাবিত বেশ কিছু প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্পগুলো এখন বাস্তবায়নের পথে আছে। যেমন গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট, এবং এরপরে আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোর কাজ চলছে। একটা কথা ভুললে চলবে না, এই যেই কটি মেগা প্রকল্প চলছে, এই মেগা প্রকল্পগুলো অত্যন্ত বেশি সময় নিয়ে বাস্তবায়নের কাজ চলছে। হয়তো অনেকে বলে থাকবেন যে আমাদের আগে অভিজ্ঞতা ছিল না, যে কারণে সময় বেশি লাগছে। আমি একটা উদাহরণ দিয়ে রাখতে চাই। একটু আগে দিল্লির কথা হলো, দিল্লিতে যখন মেট্রোর কাজ শুরু হলো 2005 সালে, 2020 সালের মধ্যে, অর্থাৎ 18 বছরের মধ্যে 350টি স্টেশন তৈরি হয়েছে, 7টি লাইন তৈরি হয়েছে। আমাদের ঢাকা শহরে একটি লাইনের অর্ধেক তৈরি করতে মাত্র আমরা 5 বছর পার করে দিলাম। এখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদের প্রকল্প ব্যবস্থাপনায় অত্যন্ত দুর্বলতা আছে, এই জায়গাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেই প্রকল্পগুলো চালু আছে, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কি ঢাকা শহরের সমস্যার সমাধান হবে? এক কথায় হবে না। তার কারণ হচ্ছে যে মেট্রোটি এখন চালু হবে, তাতে বাস র্যাপিড ট্রানজিট চালু হবে, এতে করে
খুবই অল্প পরিমাণ যাত্রী, অর্থাৎ টোটাল ট্রিপের যে প্রায় 390 লক্ষ ট্রিপ জেনারেট করে পার ডেতে, তার একটা খুব সামান্য অংশ এখানে শিফট হবে, আর বাকিটা কিন্তু এই রাস্তায় থেকে যাবে। তাহলে আমাদের জন্য যে প্রায়োরিটিগুলো দিয়ে দেওয়া হয়েছিল এসটিপিতে, অর্থাৎ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে, সেটি প্রথমত ছিল বাস রুট রেশনালাইজেশন করা, ডেডিকেটেড বাস লেন তৈরি করা, ফুটপাথ তৈরি করা এবং পথচারী বান্ধব একটা শহর তৈরি করা। এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু খুব বড় ইনভেস্টমেন্টের কাজ ছিল না, অল্প ইনভেস্টমেন্টের কিন্তু ফলাফলটা ভালো পাওয়া যেত। কিন্তু আমরা দেখলাম যে বাস রুট রেশনালাইজেশনের যে প্রজেক্টটি শুরু হয়েছিল প্রয়াত আনিসুল হকের আমলে, সেটিও এখনো পরিপূর্ণভাবে শুরু হয়নি। একটি মাত্র রুটে চালু হয়েছে মাত্র, এখনো এটা পরীক্ষামূলক অবস্থার মধ্যে আছে, অথচ এটা কিন্তু চালু করতে খুব বেশি সময় লাগার কথা ছিল না। তো সব মিলে আমি যেটা বলবো যে সরকার এই মুহূর্তে যে প্রকল্পগুলো নিয়েছে, এটা সত্যিকার অর্থে, আমার আগের বক্তাও বলেছেন এই কথাটা, 2005 সালে নেওয়ার কথা উচিত ছিল। 2005 সালে যখন এসটিপিটা তৈরি হলো, সেই সময় এই কাজগুলো শুরু হয়ে যাওয়া উচিত ছিল। আমরা আসলে অনেক পিছিয়ে গেছি। ততদিনে আমাদের পুরো ঢাকা শহরের পুরো ডিনামিক্সটাই চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে পুরো ডিনামিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, চারটি শহর আর চারটি শহর নেই, পুরাটাই আসলে একটা শহর হয়ে দাঁড়িয়েছে। এখানে যে প্রায় 2.25 কোটি মানুষ বসবাস করে এই বৃহত্তর এই অংশে, তো সুতরাং এই ঢাকাকে কেন্দ্রিক সকল কিছু কেন্দ্রীভূত হচ্ছে ঢাকা। অথচ আপনি দেখেন আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, অর্থাৎ আমাদের জাতির জনক বেঁচে থাকা অবস্থায় যে পরিকল্পনাগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা ছিল ডিসেন্ট্রালাইজেশনের কথা, উপজেলা প্ল্যানের কথা বলা হয়েছিল, উপজেলা কেন্দ্রিক উন্নয়নের কথা বলা হয়েছিল। আজকে আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হতে পারে, যে একটু আগে যিনি বলছিলেন যে কনজেশন ফি, মানে কনজেশন কস্ট পার ইয়ারে প্রায় 50,000 কোটি টাকার মতো নষ্ট হয় আমাদের এই ঢাকা শহরের রাস্তায় বসে। সেই 50,000 কোটি টাকায় কি হতে পারত? 50টা জেলায় 1,000 কোটি টাকা করে ইনভেস্টমেন্ট করলে কর্মসংস্থান তৈরি হতে পারত। মানুষ কেন ঢাকায় আসে? 3টি প্রধান কারণে আসে। এক হচ্ছে কর্মসংস্থান, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। এই 3টি প্রধান কারণে, আর অন্যান্য কারণ আছে, এই প্রধান 3টি কারণে ঢাকা শহরে আসে। এই 1,000 কোটি টাকা করে আপনি প্রতি বছরে 50টা জেলা শহরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন, ফলে ঢাকা শহরের প্রেশার অটোমেটিক্যালি কমে যেত। আপনি শুধুমাত্র ঢাকাকে ইনভেস্ট করে, ঢাকাতে উন্নয়ন করে কোনোদিন ঢাকার সমস্যার সমাধান করতে পারবেন না। এই জায়গাটাই আমি বলবো যে আমাদের উচিত হবে ঢাকার বাইরেও সমপরিমাণ সমস্যার সমাধান করতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু পাশাপাশি অন্যান্য জেলা শহরগুলো, উপজেলা শহরগুলো, এমনকি পৌরসভাগুলোতে আমাদের কর্মসংস্থান তৈরি করা, ভালো শিক্ষা সুযোগ তৈরি করা এবং স্বাস্থ্যের অবকাঠামো তৈরি করা, তাহলে আমরা কিন্তু একটা সুষম উন্নয়নের বাংলাদেশে যেতে পারবো। অথচ আপনি দেখেন, আমি ক্লাস 5-6-এ যখন পড়ি, তখন থেকে আমি পড়ে আসছি যে বিকেন্দ্রীকরণের কথা, সুষম উন্নয়নের কথা, রিজিওনাল ইমব্যালেন্স দূর করার কথা, এই কথাগুলো কিন্তু আমরা পরের প্রজন্ম পড়ছে, তারপরের প্রজন্ম সেটাই পড়বে কিনা, পড়েই যাবে কিনা কেবল কাগজে কলমে, সেটা হচ্ছে বিষয় না, সেটা বাস্তবায়ন দেখা যাবে। সেটি নিয়ে আমরা আরো কথা বলতে চাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে আমজনতায়। দর্শক সবাই সঙ্গে থাকবেন, নিশ্চয়ই একটু পরে ফিরে আসছি। আবার স্বাগতম জনতায়। আজকের বিষয়, আজকের প্রশ্ন, গাড়িতে চড়িবে নাকি হাঁটিয়া চলিবে? আমাদের সঙ্গে রয়েছেন এপির ব্যুরো চিফ জুলহাস আলম। জুলহাস আলম, বিরতির আগের অংশের আলোচনার ধারাবাহিকতা কিছু বলবার থাকলে আমরা সেটা শুনতে চাই। আর প্রশ্ন রাখতে চাই, ঢাকা শহরে কেবল যে যানজট তাই নয়, শব্দ দূষণ, বায়ু দূষণ, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর এমন অবস্থা। এই শহরের বাসযোগ্যতা নিয়ে আপনি তো তখন বলছিলেনই। এখন এই শহরকে যেটি যদি বলি যে আবার একটা বাসযোগ্য নগরীতে ফিরিয়ে আনা, সেইটির বাস্তবতা আসলে কি অতখানি রয়েছে? এবং সেই বাস্তবতা কি আসলে আমাদের মানুষের যেই মানসিকতা, যেই নগরকেন্দ্রিকতা তৈরি হয়েছে, সেটাকে আবার উল্টো দিকে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন? আবারও ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমি বিশেষজ্ঞ নই, একজন সচেতন নাগরিক হিসেবে এবং সংবাদকর্মী হিসেবে আমি যেটুকু বুঝি, নগরের এই শহর প্রতিনিয়ত ধ্বংসই করা হচ্ছে নানাভাবে, এখনো করা হচ্ছে। কিভাবে আমি বলি, এখনো এই শহরের যে পার্ক,
অনেক পার্ক আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিতে পারবো, উদাহরণ সহ, ছবি সহ, ভিডিও সহ, কিভাবে দখল করা হচ্ছে, কিভাবে লেকগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি একসময় ডেইলি স্টারে কাজ করতাম, আমি রাজুক এবং এসব দেখতাম। আমি দেখেছি যে উত্তরা অঞ্চলের কথা বললেন আমাদের শ্রদ্ধেয় কাউসার সাহেব, উত্তর অঞ্চলের পুরো যে অরিজিনাল ম্যাপ ছিল, যেটা মাস্টার প্ল্যান ছিল, এটার কোনো চিহ্ন মাত্র নেই। এখানে নেইবারহুড পার্ক হওয়ার কথা ছিল যেসব জায়গায়, সেগুলো নানা কিছু হসপিটাল হয়েছে, স্কুল হয়েছে, ক্লাব হয়েছে, ইত্যাদি হয়েছে, এবং উইদাউট এনি পার্কিং বা সে প্রপার ফ্যাসিলিটিস ছাড়া। এখনো যেসব জায়গা খালি রাখা ছিল, সেগুলোতে প্রতিনিয়ত বাণিজ্যিক ভবন সেখানে তৈরি করা হচ্ছে, প্রতিনিয়ত করা হচ্ছে, রাস্তাঘাট চেপে যাচ্ছে। এবং উত্তরা লেকের কথা যদি বলি আপনাকে, আমি একদম ছবি এঁকে দেখিয়ে দিতে পারি। যেসব জায়গায় লেকে ছিল এবং লেকের মধ্যে ছিল এবং ওয়াকওয়ে ছিল, সেই ওয়াকওয়ে পাল্টে দিয়ে রাজুক নতুন করে বরাদ্দ দিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তোলা হয়েছে এবং এখনো চলছে। কিছু জায়গায় বয়োবৃদ্ধদের জন্য পার্ক, মসজিদের জন্য সবুজ বাগান, সবুজ বেষ্টনী, এসবের নামে এখনো বেড়া দেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে এগুলো চলছে এবং সেই দখল চলছে। গুলশান লেকের দিকে তাকান, সেখানে নানা রকম অব্যবস্থাপনা চলছে। শুধুমাত্র ধানমন্ডি লেকটাকে প্রকল্পের মাধ্যমে অনেক আগেই আওয়ামী লীগ সরকারের সময়, আমার মনে আছে সেই কাজের সময় আমি নিজেও সেটা সাক্ষী ছিলাম, সেই সময় কিছুটা তাকে রক্ষা করা গেছে। চারদিকে 4টি নদী আমাদের, সেগুলোকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তোরা আর কিছুদিন পরে এটা নদী না এটা খাল খুঁজে পাওয়া যাবে না। আগে কি ছিল, 19টা খাল ছিল ইত্যাদি, সেসব তো এখন রূপকথার ইতিহাস। এখন ধরুন যে ঢাকা শহরের এই যে চিত্র, আপনি পানির কথা বললেন, বাতাসের কথা বললেন, শব্দ দূষণের কথা বললেন, কি ভয়ঙ্কর চিত্র। আমরা তাহলে কোন জায়গায় সফল হলাম? আজকে যেসব মেগা প্রকল্প, সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আমি বিশেষজ্ঞ নই, অত বুঝি না, কিন্তু সেগুলোর হয়তো বা কিছু সুফল আমরা পাবো। কিন্তু সেগুলো তো হচ্ছে, কিন্তু আমার যে এক্সিস্টিং যা আমার কাছে আছে সেগুলো কেন ব্যবস্থাপনা নেই? কেন গাজীপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত আসতে 5 ঘন্টা লাগবে, যেখানে 25 মিনিটের পথ, 20 মিনিটের পথ, কেন 5 ঘন্টা লাগে? এবং সেটা বছরের পর বছর কেন লাগে? সাম্প্রতিক সময়ে এই ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং ছিল, সেখানে এই প্রশ্নটি তুলেছিলাম। তিনি বললেন আমার হাতে কিছুই নেই, কিছুই করার নেই, কারণ হচ্ছে এটা আমার সময় প্রকল্প নেওয়া হয়নি এবং নানা রকম অব্যবস্থাপনা আছে। তাহলে অব্যবস্থাপনা আছে, যেসব কন্ট্রাক্টর কথা শুনছে না, যেসব তারা ডেডলাইন মেনটেন করছে না, তারা সময় মতো কাজ করছে না, তাহলে কি সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে রেগুলেট করা, সরকারের কাজ হচ্ছে তাদেরকে সময় মতো কাজ করানো, না করলে শাস্তির ব্যবস্থা করা, না করলে সেটার ব্যবস্থাপনা করা। তাহলে কি কারণে যে কাজ 2 বছর হয়ে যাওয়ার কথা সেটা 5 বছর পর্যন্ত পড়ে থাকে? যে কাজ আগে হয়ে যাওয়ার কথা সেটা বুঝলাম, করোনার কারণে অনেক কিছু একটু সীমাবদ্ধতা ছিল, কিন্তু সবকিছুতে চলছে। আমাদের এখানে কি কারণে এখনো হাজার হাজার গাড়ি চলছে গণপরিবহন চলছে উইদাউট লাইসেন্স? আপনি রাস্তায় দিয়ে গাড়িগুলোর দিকে তাকানো যায় না, কিভাবে তারা রাফলি ড্রাইভিং করে এবং তারা যেখানে সেখানে পার্কিং করে যাত্রী তুলছে। যেখানে কেন আমরা সেই লেন সিস্টেমটা করতাম না? এটা করতেও কি মানে অনেক কিছু আমাদের বিশেষজ্ঞ হতে হবে? সেকেন্ডলি যেটা বলেন, কাউসার সাহেব বলছেন কানাডার কথা, আমেরিকার কথা, আমি ছোট্ট একটু কথা বলে শেষ করব। সেটি হচ্ছে সম্প্রতি কিছুদিন আগে আমি লিডার্স ডাইজেস্ট একটি স্টোরি পড়ছিলাম। ভ্যানকুভার কানাডায়, কত মানুষ কানাডায় আমরা জানি, কত বড় দেশ আমরা জানি, সেই দেশে একটি শহর তৈরি করা হচ্ছে, সেই পরিকল্পনা করা হচ্ছে আজ থেকে 200 বছর পরে কানাডায় জনসংখ্যা কত হবে, কি ধরনের চাপ পড়তে পারে। 200 বছর পরের হিসাব করে সেই শহর তৈরি করা হচ্ছে। যে শহর, যে দেশে মানুষ কম, এত বড় দেশ, অন্য জায়গা থেকে সারা পৃথিবী থেকে মানুষ নিতে হয় নিজেদের চলার জন্য, সেই দেশে একটি শহর তৈরি হয় 200 বছর পরের চিন্তা করে। আর আমরা সবকিছু করে অ্যাডহক বেসিসে, এখন আমি সরকারে আছি, সারাক্ষণ সবাই একটা ইয়ের মধ্যে থাকে যে আগামীতে না থাকলে তাড়াতাড়ি অগ্রাধিকারের কথা বলছেন। এই সংকট যায়নি, এটা এখনো চলমান আছে এবং আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বিশেষজ্ঞরা বলেন একটা, কিন্তু কাজ করে তাহলে কারা? কোথা থেকে পরামর্শক নিয়োগ করা হয়? তাহলে বিশেষজ্ঞরা কোন বিশেষজ্ঞের কাছে আমরা পাই না, কতখানি সেখানে অনুসরণ করা হয়, সেই প্রশ্ন থেকে যায়। ডাক্তার জাহিদুর রহমানের কাছে যাই। ডাক্তার জাহিদুর রহমান, দেখুন যে অর্থনৈতিক অঞ্চলগুলো দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে করা হচ্ছে, ফলে শ্রমঘন জায়গা যে কেবল ঢাকা বা ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠছে তখন তাও তো নয়, বাইরে কর্মসংস্থানগুলো তখন বাড়বে, সেগুলো যদি সবগুলোর কাজ শেষ হয়, সেগুলো সচল হয়। এমন নানান উদ্যোগ সরকারের রয়েছে। যখন পদ্মা সেতুর মতো একটা কানেক্টিভিটি তৈরি হবে, সেটি আরও বেশি মানুষকে যদি বলি যাতায়াতের
বোধগম্যতা দেবে। এইগুলোকে কি আপনারা কোনোভাবেই স্বীকৃতি দেবেন না? যেমনটি বলা যেতে পারে, অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার নানান রকম মিল টেনে বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিণতির ব্যাপারে সতর্ক করার চেষ্টা করছেন। এগুলো রাজনৈতিক বক্তব্যের মতোই হয়ে থাকে না শেষ পর্যন্ত, মেগা প্রজেক্টের উদাহরণের সঙ্গে মিলাতে গিয়ে, ঋণের বোঝার উদাহরণের সঙ্গে মেলাতে গিয়ে? ধন্যবাদ সৌমিত্র। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রাজনৈতিক বক্তব্য কথাটার সাথে না এক ধরনের একটা ডেরোগেশন আছে যে রাজনীতিবিদরা সম্ভবত শুধু কথা বলার জন্যই বলেন এবং যা তা বলেন। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সৌমিত্র, আজকে যুগটা ইনফরমেশন টেকনোলজির, সুতরাং রাজনীতি আগে যেভাবে হতো এখন কিন্তু রাজনীতি ওভাবে হয় না। আমি একটা এক্সাম্পল দিই। বাজেট হয়েছে, গণবিরোধী বাজেট মানি না, আপনি বেড়া নিয়ে মিছিল করবেন, অমুকের গলিতে আগুন লাগিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি মিছিল হয়েছে আজকে থেকে 30 বছর, 40 বছর, 20 বছর আগেও। আজকে রাজনৈতিক দলগুলো, আমি আমার দলের কথা বলছি, আমার দল থেকে আমরা পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করে দেখাচ্ছি, বলছি কেন এই বাজেট গণবিরোধী হয়েছে। তার মানে আমরা যখন একটা রাজনৈতিক বক্তব্য, আমি রাজনীতি করি, আমি রাজনৈতিক বক্তব্য দেই এবং সেটার ভিত্তি সহ দেওয়ার চেষ্টা করি। শ্রীলঙ্কার প্রসঙ্গে একটু পরে আসছে, খেয়াল করুন মিস্টার জুলহাস যেটা বলছেন, সরকারের কাজ হচ্ছে রেগুলেট করা। উনি একটা বিদেশি সংবাদ সংস্থায় কাজ করেন, কিন্তু উনি এই দেশের সন্তান। এই দেশের সরকারগুলো বা এখনকার যে সরকারটা আছে, সে রেগুলেটর কি আদৌ আছে? কখনো ছিল? যদি থাকে তাহলে 15 দিনে 1000 কোটি টাকা যখন বাজার থেকে সয়াবিন তেলের উপলক্ষে তুলে নিল, যেটা বলেছে আমি বা বিরোধী দল না, বলেছে দেশের একটা রাষ্ট্রীয় সংস্থা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ওই 1000 কোটি টাকার কি হয়েছে আপনি কি জানেন? ওই 1000 কোটি টাকা কারা মেরেছে, সরকার কি সেটার জন্য কোনো তদন্ত করেছে? সরকার রেগুলেটর নাই দেশে, সরকার একটা পক্ষ। আমি বারবার বলছি বাংলাদেশে একটা ক্রনিক ক্যাপিটালিজম, কেউ কেউ বলছেন না বাংলাদেশে একটা অলিগার্কি আছে এবং এটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়েছে। এখানে সরকার আর যারা এই লুটপাটগুলো করছে তারা একাকার হয়ে গেছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে আসলে এই বিভিন্ন প্রজেক্ট বা নানান কিছু করে প্রজেক্ট করতে। হয়তো কিছু প্রজেক্ট আমরা দেখি কেন, কারণ আপনি তো দুভাবে টাকা নিতে পারেন, ব্যাংক থেকে নিয়ে নিতে পারেন, সরকারের কিছু লোকজন নিচ্ছে, তার সাথে কাছের কিছু লোক। আরেকটা হচ্ছে আপনি কিছু প্রজেক্ট তৈরি করবেন। এই যে শ্রীলঙ্কার লোনের কথায় যেটা আসলো, যে হাম্বানটোটা পোর্ট বা ওদের আরেকটা এয়ারপোর্ট যেখানে কেউ যায় না, সেটার জন্য শেষ পর্যন্ত আপনাকে লিজ দিয়ে দিতে হচ্ছে। কেন হয়েছে? কারণ আপনার ওই প্রজেক্টটা করা দরকার ছিল। লিজ আপনি দিয়ে দিলেন, জনগণের সম্পদের ক্ষতি হলো, কিন্তু ওই প্রজেক্টটা করার জন্য দেখবেন শ্রীলঙ্কার বহু মানুষ এবং ক্ষমতাসীন জোটের বেনিফিট হয়েছে। সেই ঘটনা ঘটছে। বাংলাদেশে পায়রা বন্দরকে গভীর সমুদ্র বন্দর বানানোর জন্য দীর্ঘদিন থেকে বহু টাকা খরচ করা হয়েছে। প্রথম দিন থেকে বিশেষজ্ঞরা বলছিলেন এখানে গভীর সমুদ্র বন্দর হতে পারে না, এমনকি আওয়ামী পন্থী লোকজনও বলেছেন। শেষ পর্যন্ত আপনি ওই প্রকল্পটাকে সাধারণ সমুদ্র বন্দর হবে বলে বাদ দিয়েছেন। তো গভীর সমুদ্র বন্দর বানানোর জন্য যে বিরাট একটা খরচ করলেন, আপনি করেছিলেন কেন? কক্সবাজার থেকে রামু রেলপথ নিয়ে কথা হচ্ছে, বা আমাদের এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খেয়াল করুন, বাংলাদেশে যেই টাকা আমরা প্রতি ইউনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খরচ করব, সেটা আমাদের অন্য সব এনার্জির তুলনায় আদৌ ভালো কিছু না। প্লাস ইটস হাইলি রিস্কি ওয়ান। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই প্রজেক্ট হওয়ার কথা ছিল না। তারপরও জরুরি তথ্য হচ্ছে, হুবহু একই রকম যেই চুল্লি এখানে তৈরি করা হয়েছে, ঠিক একই চুল্লি ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে একই রোস্টাম তৈরি করছে একই কোম্পানি। সেখানে আমাদের ইউনিট প্রতি যে খরচ হচ্ছে, মেগাওয়াট প্রতি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটা আমাদের এখানে 30%-এর মতো বেশি আছে। তাতে গ্রসলি হিসাব করলে আপনি 50,000 কোটি টাকা বেশি এখানে দিচ্ছেন। এক হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প, দুই হচ্ছে সেটা অনেক বেশি খরচে। প্লাস যদি প্রয়োজনীয় প্রকল্প হয়ে থাকে, সেটা আপনি অকল্পনীয় বেশি খরচে করতে পারেন না। ঢাকা মাওয়া সড়কের কথা বলছেন আপনি কি জানেন এটা কত কিলোমিটার প্রতি কত খরচ? এটা হচ্ছে 200 কোটি টাকা। 55 কিলোমিটার সড়ক তৈরি করার জন্য 11,000 কোটি টাকা খরচ করা হয়েছে। একদম ব্র্যান্ড নিউ সড়ক 4 লেনের তৈরি করার জন্য ইউরোপে খরচ সর্বোচ্চ 30 কোটি টাকা হয়। তো এই যে প্রজেক্টগুলো আপনি নিচ্ছেন, এখন কি হচ্ছে জানেন? আমাদের এখন একটু আরামে আছে আমরা। 1 সেকেন্ড সময় শেষ করতে দিন। আমরা আরামে কোথায় আছি? যে আমাদের এখনো লোনগুলো তো গ্রেস পিরিয়ড থাকে, 5 বছর, 7 বছর, 10 বছর আপনাকে রিপে শুরু করতে হয় না। এটা কিছু কিছু রিপেমেন্ট শুরু হয়েছে, বাকিগুলোর কিন্তু রিপেমেন্ট শুরু হবে। সো আজকে থেকে 4, 5, 7 বছর পর বাংলাদেশ একটা প্রচন্ড ক্রাইসিসে পড়তে যাচ্ছে অনিবার্যভাবে। সুতরাং আমি যে বক্তব্যটা রাজনৈতিকভাবে দিচ্ছি, আমি সেটার ভিত্তি আছে বলে আমি দৃঢ়ভাবে আছে বলে দিচ্ছেন। সেই ভিত্তিটা সামনে রেখে প্রশ্নে যেতে চাই রিয়াজুল কবির কাউসারের কাছে। রিয়াজুল কবির কাউসার, কি মনে হয়, বেশ কিছু সমস্যা বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নের যাত্রায় রয়েছে বা নানান রকম বাস্তবতা মেনে সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হয়, হঠাৎ করে অনেকগুলো সমস্যা একসাথে ঘিরে ধরলে এমন মনে হচ্ছে কি একটা মেল্টিং পয়েন্টের দিকে এগোচ্ছে বাংলাদেশ সব দিক থেকে। আর জাহিদুর রহমান বেশ কিছু অভিযোগের কথা বলছিলেন, শুনতে চাই আপনার উত্তর। দেখুন, সত্যকে লুকানো কিন্তু একটা অন্যায়।
বাংলাদেশ একটি আয়তনের ছোট দেশ, ঘনবসতি এলাকা। সরকার যদি, আমরা যদি একটা ধনী রাষ্ট্র হই, মনে করেন আমাদের তেল পেলাম, অন্য কিছু পেলাম, আমরা ধনী রাষ্ট্র হয়ে গেলাম, বাংলাদেশে কি আমেরিকা বা কানাডার মতো 10 লেন রাস্তা করা সম্ভব? সেই জমি বা যে জায়গায় কি আমাদের আছে? ডাক্তার জায়েদ বারবার যেটা বললেন, দেখুন আমাদের একটা 4 লেন রাস্তা করতে রাস্তার থেকে 3 গুণ বেশি টাকা হয় জমি অধিগ্রহণ। বাংলাদেশে আর 5-7 বছর পরে স্বর্ণের চেয়ে বেশি দাম হবে জমির, কারণ আমাদের 100 জমি বাড়ে নাই। যেহেতু আমাদের 1 কোটি লোক বিদেশ আছে, তারা জমি কিনতে চায়, জমি রাখতে চায়। এখন সরকার যখন উন্নয়ন প্রকল্পে যায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 3 গুণ 5 গুণ টাকা বেশি দেবেন, কারণ ওনাদের জমি ছিল, সরকার অধিগ্রহণ করে উন্নয়ন কাজ করতে চায়। আমার কোশ্চেন এটা, সিস্টেম লস দেখেন কাজটা কত দ্রুত হলো। দেখুন আমরা 51 বছরের বাংলাদেশ, এই 51 বছর 30 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা তো চাইতো যে দেশটা যেন সাহায্য চলে, গরিব বাড়ে, প্যারিস কনসেপ্ট থেকে টাকা এনে বাজেট করা। এক সময় অর্থমন্ত্রী বলতেন যে আমাদের গরিব না থাকলে বিদেশিরা টাকা দেবে না। দেখুন এখানে দুইজন অনেক কথা বলেছেন। আমরা এক সময় দেখি সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে কোনো কাজ করতো না, কারণ ওনারা মনে করতেন আমরা যদি নিজস্ব অর্থায়নে কাজ করি, যখন মহাখালী ফ্লাইওভারটা হয় 29 কোটি টাকা ছিল মাত্র, তারপর সেটা 87 কোটি টাকা হয়েছিল। তখন রাজুক চেয়েছিল অর্থায়ন করতে, তখন সিটি কর্পোরেশন বলেছিল যে আমরা যদি নিজস্ব অর্থায়নে কাজটা করি, ওয়ার্ল্ড ব্যাংক তো আমাদের বিভিন্ন প্রজেক্ট টাকা দেবে না, বলে তোমরা তো তোমাদের নিজের কাজটাই করতে পারো। কিন্তু দেখুন আজকে বঙ্গবন্ধু সেতু বলেন, পদ্মা সেতু বলেন, সরকার নিজস্ব অর্থায়নে কিন্তু করেছে। এখানে শ্রীলঙ্কার কথা এসেছে, শ্রীলঙ্কা আমিও দেখেছি বিশাল একটা পোর্ট করতে চাচ্ছে হাজার হাজার কোটি টাকার, যেটা থেকে রিটার্নের কোনো ব্যবস্থা নেই। আমাদের কিন্তু ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে, বঙ্গবন্ধু সেতু যে টাকা হয়েছিল টাকা উঠে এসেছে। আমরা মনে করি পদ্মা সেতু চালালে 12 থেকে 15 বছরের মধ্যে টাকাটা উঠে আসবে। অর্থাৎ আমরা 30,000-40,000 কোটি টাকার বিনিয়োগ করে আমরা কিন্তু পদ্মা সেতুর বেলা যেমন সবাই মেনেও নিচ্ছেন এই উদ্যোগকে, আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কথা আসছে, রামু থেকে কক্সবাজার রামু যে রেল প্রকল্প, পায়রা বিদ্যুৎ বন্দরের যে প্রকল্প, সেগুলোর ব্যাপারে আপনার কি বক্তব্য তাহলে? দেখুন সেখানেও তো জায়গা অ্যাভেলেবেল না, করতে হচ্ছে, তাই না? এখানে দেখুন আরেকটা কথা এসেছে, হতাশার কথা। আমরা আশার কথা বলতে চাই। গত নির্বাচনে আমাদের একটি নির্বাচন অঙ্গীকার ছিল গ্রাম হবে শহর। তার মানে কি আমরা প্রত্যেকটা গ্রামের শহরের সুবিধা দিতে পেরেছি। দেখুন আমরাও প্রাইমারি স্কুল মেট্রিক পরীক্ষা দিয়েছি গ্রাম থেকে। আমরা আসলে ছিলাম মফস্বলের একটা লোক। বাংলাদেশে এখন মফস্বল কথাটা আর নাই, হারিকেনটাও নাই। এবং গত 17 মার্চ দেখেছেন শতভাগ বিদ্যুৎ আমরা বিদ্যুতে করতে পেরেছি। বলবেন সিস্টেম লস কথা, এখন আমরা দাঁড় করিয়েছি, আমরা সেই খরচটা কমিয়ে আনবো। আজকে গ্রাম, বাংলাদেশের যে কোনো একটা মডেল গ্রামে যান, সেখানে প্রাইমারি স্কুল আপনি পাকা পাবেন, একটা হাই স্কুল সরকারিকরণ, বিদ্যুৎ পাবেন। যেহেতু 1 কোটি লোক বিদেশ থাকে, কোনো না কোনো লোক বিদেশে আছে, কোনো কোনো পরিবারের, তারা কিন্তু এখন হাঁটতে চায় না, তারা সিএনজিতে চলতে চায়, অটোতে চলতে চায়। আমরা সেই ব্যবস্থাটা করেছি গ্রামীণ অবকাঠামো। হ্যাঁ, এখন গ্রামে অনেকে কাজ করার লোক পাওয়া যায় না, এই ধান কাটার সময় লোক পাওয়া যায় না। একটা গ্রুপ শহরে এসে কাজ করতে চায়, কারণ এখন তারা অটো চালাতে চায়, ছোটখাটো ইন্ডাস্ট্রি করতে চায়। দেখুন আমাদের যে বিদেশ বাজার হয়েছে, আমার পার্শ্ববর্তী ভৈরবে হাজার হাজার জুতার কারখানা হয়েছে, এটা ডাকায় না। এই বিকেন্দ্রীকরণ তো হচ্ছে। আমাদের নরসিংদী তরি তরকারির ব্যাপার, আমাদের দেশ থেকে, আমাদের নরসিংদী থেকে প্রতিদিন বিদেশে শাকসবজি যাচ্ছে, সেখানেও কিন্তু দামটা কমে নাই। কারণ আমাদের এবার সবজি লাগানোর সময়টা অতিবৃষ্টির কারণে একটা ফসল মারা গিয়েছে, যেটার আমরা কিন্তু ঢাকা শহরে এখনো সেটা ব্যাক করতে হচ্ছে, ফসলের দামটা কমছে না। এই সুবিধাগুলি দেওয়া হচ্ছে। এখানে গাজীপুরের কথা এসেছে, গাজীপুর বিভিন্ন কারণে, আমাদের নরসিংদীর পাশের গাজীপুর একসময় মনে করতাম পাহাড়ি এলাকা, এখানে 10,000 টাকায় 2,010 বিঘা জমি পাওয়া যেত, এখন 1 ডিসিমেল জায়গা 20 লাখ টাকায় পাওয়া যাচ্ছে না, কারণ এটা একটা অত্যাধুনিক মানে রপ্তানি করার এলাকায় পরিণত। আমি আপনার কাছে আবার আসবার চেষ্টা করবো। আমি একটু আপনার এই কথাগুলোর প্রেক্ষিতে জাহিদুর রহমানের বক্তব্য একটু শুনে আসতেছি। জাহিদুর, আপনি সংক্ষেপে আমাকে বলবেন, এই যে এখন লোডশেডিং হয় না বললে চলে, গ্যাস সংকট আগের চেয়ে কমেছে, বিদ্যুতের কারণে এখন সংসদ সদস্যদের আমজনতার ধাওয়া খেতে হয় না, সরকার আগের চেয়ে ভালো তো করছে, এইটুকু অন্তত আগের চেয়ে স্বস্তি এসছে, সেটাও কি আমরা স্বীকার করবো না? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে বলুন। সৌমিত্র, আপনি কি আমাকে বলেছেন? নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সংক্ষেপে বলছি দুটো ব্যাপার। আগে আমি ভূমি অধিগ্রহণ নিয়ে আমি একটা জরুরি তথ্য একটু দেওয়া দরকার মনে করি। কাউসার ভাই বলছেন যে ভূমি অধিগ্রহণে আমাদের দেশে ঘনবসতিপূর্ণ দেশে অনেক খরচ হয়।
দেখুন কিভাবে খরচ হয়। আমরা জানি যেখানে ভূমি অধিগ্রহণ হবে সেখানে সরকারি দলের সাথে সম্পৃক্ত লোকজন জমি কিনে আর্টিফিশিয়ালি খুব দ্রুত কতগুলো ছাপড়া টাপড়া বানিয়ে বাড়ি দেখিয়ে কয়েক গুণ টাকা তারা এখান থেকে বাগিয়ে নেয়। এটার একটা স্পেসিফিক উদাহরণ আমি দেই। চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রীর খুবই কাছের মানুষজন, যেই জমির দাম 200 কোটি টাকা হতে পারে সেই জমি 550 কোটি টাকায় অধিগ্রহণ করা হচ্ছিল। ডিসি সেখানে বাগড়া দিয়েছেন এবং এটা যে সত্যতা আছে এটা আমি বলিনি, এটা বলেছে চাঁদপুরেরই এমপি ক্ষমতাসীন দলে জনাব শফিকুল ইসলাম, এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সরাসরি অভিযোগ করছেন। তাহলে এইভাবে আপনি আসলে ভূমি অধিগ্রহণের মাধ্যমেও এই যে প্রকল্প ব্যয় বাড়াচ্ছেন সেটা আপনাদের কিছু লোকজনই এভাবে টাকা লুটপাট করে সেই অধিগ্রহণের টাকাটা বাড়ে। বিদ্যুতের কথা বলছেন, দেখুন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি আগে বলেছি যে আপনি মানুষকে না যদি দেয়ালে পিঠ থেকে যায় মানুষ একটা সময় তখন অপশন আর থাকে না। আমরা একটা সময় সত্যিকার অর্থেই বিদ্যুতের খুব বাজে অবস্থা ছিল, বিএনপি সরকারের সময় বিদ্যুৎ ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেটার সুযোগ নিয়ে কি আপনি যাচ্ছে তাই করবেন? বাংলাদেশে স্থাপিত বিদ্যুতের ক্ষমতা হচ্ছে এখন 25,000 মেগাওয়াটের কাছাকাছি। গ্রীষ্মে আজকে এখনকার সময় হয়তো পিক উৎপাদন আমাদের লাগছে 12,000 মেগাওয়াটের মতো। আপনি একটার পর একটা সেন্ট্রাল তো এত বছর থেকে আপনি করেছেন, তো তাহলে আপনি কেন এগুলো করেছেন? এমনকি লাস্ট কিছুদিন আগেও 5টা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আপনি নবায়ন করেছেন। এই তথ্য আমাদের কাছে বুঝতে পেরেছি জাহিদুর রহমান কেন করেছেন তাহলে আপনারা জনাব রিয়াজুল কবির কাউসার। আমরা কি শতভাগ বিদ্যুতায়ন করতে পেরেছি সেটা দেখেন না, আমার টাকা সেটা তো দেখতে হবে। আচ্ছা রিয়াজুল কবির কাছে আপনার কাছ থেকে শুনি এবার। উনি বেশ কয়েকটা অভিযোগের কথা বলছেন, জমির দাম নিয়ে চাঁদপুরের এই ঘটনা আপনি জানেন নিশ্চয়ই, গণমাধ্যমে ব্যাপক ফলাও করে প্রচার হয়েছে সেগুলো। রিয়াজুল কবির কাউসার, জমি অধিগ্রহণ কেন প্রকল্পের খরচ বেড়ে যায়? হ্যাঁ না দেখুন, চাঁদপুরের ঘটনাটা দেখতে হবে যে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি। দেখুন এখানে 500 কোটি টাকার একটা কথা বলা হচ্ছে। দেখুন আমাদের কয়েক লাখ কোটি টাকার অধিগ্রহণ সারা বাংলাদেশে হচ্ছে উন্নয়ন কাজ করার জন্য। যেমন সাম্প্রতিককালে ঢাকা সিলেট যে 4 লেন হচ্ছে এটার জন্য কাজ হয়েছে। আমাদের পদ্মা সেতুর উপরে ভাঙ্গা পর্যন্ত কাজ হয়েছে, ভাঙ্গা থেকে খুলনা বাগেরহাট পর্যন্ত হবে, এই কাজটা 4 লেন করতে হবে। কারণ আমরা দেখেছি ঢাকা শহরে কয়েকটি ফ্লাইওভার হওয়াতে যানজট করছে না, কিন্তু ফ্লাইওভার কানেক্টিং লাগবে, আরো ফ্লাইওভার লাগবে, যেটা দিল্লিতে প্রথম দিকে সমস্যা হতো কিন্তু পরবর্তীতে আরো অনেকগুলো ফ্লাইওভার করাতে কিন্তু দিল্লিতে সমস্যাটা হচ্ছে না। দেখুন আমরা যখন মহাখালী ফ্লাইওভার করি নতুন ছিল, আমরা যখন খিলগাঁও ফ্লাইওভার করি এলজিডি প্রথম কাজটি করে, আমাদের তো অভিজ্ঞতার অভাব ছিল। আমরা যখন হানি ফ্লাইওভার করি তখন কিন্তু বারবার কাজটা দিকে সরকার বলেছে টাকা চাইলেও কিন্তু কাজটা শেষ করে। আমাদের যাত্রাবাড়ি দিয়ে যারা ভ্রমণ করতেন তারা জানতেন কি ধরনের ভোগান্তি ছিল এই যাত্রাবাড়িটা। সেই যাত্রাবাড়ি দিয়ে কিন্তু আমরা এখন 5 মিনিটে পার হয়ে যাচ্ছি, এটা স্বীকার করতে হবে। ঢাকার এন্ট্রিটা গাজীপুরের কাজটা হলে গাজীপুর দিয়ে এন্ট্রিটা সহজ হবে, গাবতলীর এন্ট্রিটা যদি ঠিক করি আমরা তাহলে ঢাকা শহরে ঢোকার যে রাস্তাগুলো এগুলো ক্লিন হয়ে যাচ্ছে। পাশাপাশি রেলের অনেকগুলি প্রজেক্ট পাইপলাইনে আসছে। আমাদের ঢাকা যদি চক্রাকার রেল এবং বাস রুটটা হয়, আগামী বছর যদি কাজটা শুরু করা যায়, আমরা মনে করি ঢাকার ভোগান্তি অনেক কমে আসবে। ঢাকা বাংলাদেশের একটি রাজধানী শহর হিসেবে এটার উপর চাপ বাড়বে, এটাই বাস্তবতার কথা বলছেন। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার কাছে ফিরতে চাই, আপনার কাছ থেকে পরামর্শ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। ঢাকা শহরে যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে সেগুলো চলমান প্রকল্প, এগুলো হতে থাকবে। আমি দু একটা নাম বলি, যেমন যেই 8টা রেডিয়াল রোডের কথা বলা হলো, ঢাকা আরিচা, ঢাকা মাওয়া, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, এরকম 8টা রেডিয়াল রোড তৈরি হচ্ছে যেগুলো 4 লেনের। তার সাথে যুক্ত হবে 2টো সার্কুলার রোড। প্রথম সার্কুলার রোডের একটা অংশ তৈরি করা আছে যেটা আব্দুল্লাহপুর থেকে সোয়ারিঘাট পর্যন্ত, অর্থাৎ নদীর পাশ দিয়ে, এই অর্ধেক করা আছে, বাকি অর্ধেক তৈরি করা লাগবে। এগুলো হতে থাকবে, এগুলোর সাথে কোনো দ্বিমত নাই, এগুলো চলবে। কিন্তু আমার বক্তব্যটা যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে যে এসটিপিতে যেগুলোকে প্রাধিকার দেওয়া হয়েছিল, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হয়েছিল, সেই প্রকল্পগুলো অনেক কম ব্যয়ে অনেক বেশি বেনিফিট আমরা পেতে পারতাম, জনগণ হিসেবে আমরা উপকৃত হতে পারতাম। উদাহরণ হিসেবে বলছি, যেমন যে প্রকল্পগুলোকে বেশি মাত্রায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল, ফুটপাথ গুলাকে জনগণের খাতে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনগণের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া, এগুলাকে দখলমুক্ত করা, এগুলাকে নিরাপদ করা এবং প্রশস্ত করা,
এই বিষয়গুলো রইলো। আর আমি বলছি যে ঢাকা শহরের এই যানজটের উন্নয়নের জন্য একটা জিনিস আমাদের কিন্তু খুব সহজ, খুব কঠিন কিছু না, স্কুল এবং অফিস বাস ইন্ট্রোডিউস করা। এখন আমরা প্রত্যেকটা অফিসে একটা কর্মকর্তারা প্রত্যেকেই এখন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, অফিস থেকে তাকে লোন দেওয়া হয়। এগুলো এসটিপির যে ভিশন, যে দর্শন, তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আমরা এই কারকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে, না হলে আপনারা ঢাকা শহরে এভাবেই আমরা চলতে থাকবো এবং শুধুমাত্র অভিযোগই করব, সমাধানের কোনো পথ আমরা করতে পারবো না। আরেকটি খুব সহজ সমাধান আছে, যেটি আমরা অনেকদিন ধরে বলছিলাম, যে বাস রুট গুলোকে কম্প্যাক্ট করে ফেলা, তৈরি করে ফেলা এবং বাসগুলোকে নিয়ন্ত্রণ করা। এগুলোর জন্য খুব বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, অল্প ইনভেস্টমেন্টে কিন্তু বেশি আমরা পেতে পারি, লাভ হতে পারে। দীর্ঘমেয়াদী বেশ কিছু বিষয় এখানে আনতে হবে, সেগুলো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশ ব্যাপী। সেই বিষয়টা আসি। প্রথমটি হচ্ছে যে এসটিপিতে যে প্রস্তাবগুলো দেওয়া আছে সেগুলো 2035 সাল পর্যন্ত টার্গেট করা আছে যে এই প্রকল্প বাস্তবায়ন করা। সেখানে দয়া করে কোনো বিশেষজ্ঞ না হয়ে গিয়ে, অর্থাৎ প্রায়োরিটিকে না ভেঙে যদি বাস্তবায়ন করে, তাহলে আমি বলবো যে ঢাকা শহরের অন্ততপক্ষে কিছু উন্নতি হবে। আরেকটি বিষয় বলছি যে সারা বাংলাদেশে এখন 100টি ইকোনমিক জোনের একটি কাজ চলছে। বেশ কিছু জায়গায় ইকোনমিক জোন গুলো তৈরি হচ্ছে, কোথাও কোথাও ইনভেস্টমেন্টও শুরু হয়ে গেছে। আমি মনে করি যে এটা একটা ভালো দিক, এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এই ইকোনমিক জোন গুলো যদি তৈরি হয়, অন্তত পক্ষে সেখানে কর্মসংস্থান তৈরি হবে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামে নাগরিক সুবিধাকে সম্প্রসারণ করা। এই জায়গাটা আমার মনে হয় সিরিয়াসলি চিন্তা করা দরকার আছে। শুধু শহর কেন্দ্রিক নয়, বরং গ্রাম, উপজেলা এই পর্যায়েও যে গৃহায়নের মতো অবকাঠামো, শিক্ষা, চিকিৎসার মতো বিষয়গুলোকে যেন সম্প্রসারণ করা যায়, তাহলে আমরা সমগ্র বাংলাদেশ নিয়ে আমরা উন্নত হতে পারবো। এবং আমাদের এই রাজধানীর নিশ্চল যে অবস্থার মধ্য দিয়ে আমরা পার করছি সাম্প্রতিক দিনগুলোতে, সেই নিশ্চল অবস্থায় নিশ্চয়ই পড়তে হবে না। রাজধানী সচল হবে, আমাদের অর্থনীতি নিশ্চয়ই আরো সচল হবে, গতি আরো বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের আমজনতায় যুক্ত হওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।